Hello students of class 11 স্থিতিবিজ্ঞান অধ্যায় এটি লাস্ট ভিডিও। এই ভিডিওতে আমরা সেট 2 কিছু গাণিতিক প্রশ্ন আলোচনা করব তোমাদের ছায়া প্রকাশনী বই থেকে। তোমরা সকলে পেজ নাম্বার 363 বের করো। 363 পেজ থেকে আমরা দুটো অঙ্ক আলোচনা করব এখন। সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2 এবং কোশ্চেন নাম্বার 3। আমি সেই অঙ্কগুলোই বলছি, সেই টাইপের অ্যাকচুয়ালি, কারণ সবগুলো করানো সম্ভব হচ্ছে না, অনেক লেন্দি হয়ে যাচ্ছে ভিডিও। তো যেগুলো আমাদের 11 অ্যানুয়াল এক্সামিনেশনে যে টাইপের গুলো প্রশ্ন কাজে লাগবে সেই প্রাসঙ্গিক প্রশ্নগুলোই আমরা আলোচনা করব। তো কোশ্চেন নাম্বার 2 তে দেখবে আমাদের এখানে 1 গ্রাম, 2 গ্রাম, 3 গ্রাম এবং 4 গ্রাম ভরে চারটি কণাকে একটি বর্গক্ষেত্রে চারটি শীর্ষবিন্দুতে রাখা হয়েছে। তো আমরা একটা বর্গক্ষেত্র এঁকে নেব। তো এইখানে একটা বর্গক্ষেত্র আঁকলাম, এইটাকে বর্ধিত করে x অক্ষ, এইটাকে y অক্ষ। তো প্রশ্ন দেখবে বলা রয়েছে যে বর্গক্ষেত্র যেহেতু এখানে পরিষ্কার বলে দেওয়া রয়েছে আর ভরগুলো দেওয়া রয়েছে, তাহলে সাপোজ আমি এখানে ধরলাম 1 গ্রাম, তার পাশে 2 গ্রাম, এইখানে 2 গ্রাম, আরেকটা রয়েছে 3 গ্রাম, আরেকটা রয়েছে 4 গ্রাম। তোমাদের বইতে দেখবে স্থানাঙ্ক দেওয়া রয়েছে, এটা মূল বিন্দু তাই 0 0, এটা দেওয়া রয়েছে 2 0, এইটা 2 2, আর এটা হচ্ছে 0 2। এবার প্রশ্নের দিকে আসা যাক। সমগ্র সংস্থার ভর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। তো নিয়ম পাল্টাচ্ছে না, যতছে চারটা বিন্দু থাকুক, যটাই বিন্দু থাকুক সে সর্বস্থ থাকলেও নিয়ম পাল্টাচ্ছে না, নিয়ম একই থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমি যদি স্থানাঙ্কটা RCM ধরি, এবার RCM এর মধ্যে কি কি থাকবে না, x এর থাকবে, x অক্ষ বরাবর একটা থাকবে, y অক্ষ বরাবর থাকবে। তাহলে x অক্ষ বরাবর কত, সে অবস্থানটা কত হবে না, আমরা ফর্মুলা জানি, চারটে কণা আছে, তো চারটে কণার ভর মানগুলো আমরা বসাবো। 1 into 0, 2 into 2, 3 into 2 plus 4 into 0, মোট ভর কত পাওয়া যাবে, 4, এখানে 6, 7 2 9 1 10, তাহলে 1 একটা পাওয়া গেল। তো উত্তরে প্রথম দেখছো 1 একটা কমা রয়েছে, 1 কমা, তাহলে 1 একটা পাওয়া গেছে। নেক্সট যেটা হবে সেটা হচ্ছে YCM, একই রকমই থাকবে, শুধু x এর জায়গায় y হবে। equals to m1 m2 m4, মানগুলো বসাবো। তো 1 into 0 plus 2 into 0 plus 3 into 2 plus 4 into 2, আর নিচে তো 10 ছিলই। তাহলে এখানে দেখো 14/10 হচ্ছে, অর্থাৎ 7/5। তাহলে অপশন উত্তর দেখো, উত্তরে রয়েছে যেহেতু xy তলে উত্তর হবে। তো এই টাইপের প্রশ্ন আমাদের এমসিকিউ, ইভেন অ্যানুয়াল এক্সামিনেশন অঙ্কতে এগুলো কমন প্রশ্ন। তো এই টাইপের প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবে, এটা সবাই পারবে। কোশ্চেন নাম্বার 3, এই টাইপের প্রশ্ন এন্ট্রান্সেও লাগে, আমাদের 11 এও লাগবে। তো এই প্রশ্নটা একটু ভালো করে দেখো। 26 সেন্টিমিটার ব্যাসের একটি সুষম বৃত্তাকার পাতের মধ্যে 10 সেন্টিমিটার ব্যাসের একটি বৃত্তাকার ছিদ্র এমন ভাবে করা হলো যেন পাত্রের কেন্দ্র থেকে ছিদ্রটির কেন্দ্র 6 সেন্টিমিটার দূরে থাকে। ছিদ্রযুক্ত পাতটির ভর কেন্দ্রের অবস্থান নির্ণয় করো।
তো যা যা তথ্যগুলো দেওয়া আছে সেটাকে আমরা ড্র করার চেষ্টা করি। এখানে সাপোজ ছিল আগে, এবার কেন্দ্র থেকে কিছু দূরে ছেড়ে সাপোজ এরকম জায়গাতে এরকম একটা আমরা একটু ছোট এঁকে নিলে ভালো হয়, তাহলে বোঝা যাবে গ্যাপটা। এরকম একটা অংশ আর কি কেটে নেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে এইখানে ছিল, কেটে নেওয়ার পর ভর কেন্দ্রটা অবশিষ্ট অপসারিত অংশে, তাহলে যেটা রয়ে গেল মানে অবশিষ্ট অংশে ভর কেন্দ্র স্বাভাবিকভাবে এখানে একটা শিফট করে যাবে। সেটা সাপোজ আমরা নাম দিলাম ও ড্যাশ। এর একটা থাকবেই যেটা আগে ছিল, তাকে আমরা নাম দিলাম O1। এটা কোনটা না যেটা কেটে নেওয়া হচ্ছে, যেটা প্রশ্ন দেখো বলা রয়েছে না, একটা বৃত্তাকার ছিদ্র এমন ভাবে করা হলো যেন পাতের কেন্দ্র থেকে ছিদ্র, মানে যে ছিদ্রটা করা হলো আর কি, ঠিক আছে, তার একটা কেন্দ্রটা আমরা ধরছি ও ড্যাশ, সরি এখানে ও ড্যাশ ধরেছি, এটা O1। এবার দেখো আমাদের যা প্রশ্নতে রয়েছে সেই হিসাবে যদি বলা হয়, আমরা আগের বারের মতোই একটা এমসিকিউ করেছিলাম মনে করে দেখো এই চ্যাপ্টারেই, সেখানেও ছিল। তাহলে আগে আমাদের যা ওজন ছিল W1, এইবারে কেটে নেওয়ার পর যেটা থাকছে সেটা হচ্ছে W2। এবারে আমরা ভ্রামক যখন বের করব, তাহলে W1 ইনটু O ড্যাশ, কেন না বুঝতেই পারছো, এই যে পুরো যে অংশটা ছিল তার ভরকেন্দ্র এখানে ছিল, কিন্তু কেটে নেওয়ার পর ভরকেন্দ্র সরে গেছে, ওই জন্য ও ড্যাশ। নেক্সট হচ্ছে তাহলে এর সাপেক্ষেই বের করা হচ্ছে, মানে আগের ভরকেন্দ্রের সাপেক্ষেই বের করা হচ্ছে যে এইটা আর এইটা, এই যে দুটো বিন্দু আমরা ধরেছি, যে হোলটা আর হোল বাদে বাকি অংশটা, তাহলে W1 ইনটু O ড্যাশ ইকুয়ালস টু W2 ইনটু O1। এখান থেকে আমাদের লক্ষ্য O ড্যাশ বের করা। তো W2 বাই W1 ইনটু O1। এই যে O1 রয়েছে, এই ক্ষেত্রে আমরা আমাদের এই ডায়াগ্রামে এই যে বিন্দুটা রয়েছে এর নাম যদি আমরা A দিই, তা প্রশ্নে দেখো টোটাল 26 সেন্টিমিটার, তাহলে OA কত হবে 13 সেন্টিমিটার হবে। তো OA যদি 13 সেন্টিমিটার হয়ে যাচ্ছে, আর প্রশ্নে যেহেতু বলেই দিয়েছে 6 সেন্টিমিটার দূরে আছে, এইখান থেকে এটা 6 সেন্টিমিটার দূরে রয়েছে, তাহলে আমরা কাজ করছি W1 যেটা বের করব সেটা কত হবে পাই, আগে ছিল 13, তাহলে 13 স্কয়ার ক্যাপিটাল আর। এখানে দেখো 10 সেন্টিমিটার ব্যাসের বৃত্তাকার ছিদ্র কাটা হয়েছে, তাহলে বৃত্তাকার ছিদ্রে 10 সেন্টিমিটার ব্যাসে যদি কাটা হয় তাহলে ব্যাসটা কত, সরি ব্যাস হচ্ছে 10, তাহলে ব্যাসার্ধ কত হবে না ব্যাসার্ধ হবে 5 সেন্টিমিটার। তাহলে বাকিটা কত এইটা, তাহলে এইটা এর সাথে ঘনত্ব গুণ হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা W1 টা পেয়ে গেলাম। এবারে যদি এটা ওজন ধরা হয় তাহলে এটা G গুণ করতে হবে। W2 টা বের করা যাক, W2 টা কত হবে না সে ছিদ্র যে অংশটা রয়েছে সেই পরিমাণ ম্যাটেরিয়াল যেটা কেটে নেওয়া হয়েছে সেটা কত না পাই, মনে করে দেখো এইটা ছিল, এইটা কেটে নেওয়া হয়েছিল, তাহলে এইটাই হচ্ছে W2। তাহলে কত হবে না W1 টা ছিল কেটে নেওয়ার পর অবশিষ্ট অংশ না অপসারিত অংশ যেটা, আর W2 টা হচ্ছে এই যে ছিদ্রটা আর কি। তো ছিদ্রটা কাটার জন্য যে পরিমাণ ম্যাটেরিয়াল কাটা হয়েছে, তাহলে 5 স্কয়ার পাই r স্কয়ার মানে 5 স্কয়ার ইনটু রো ইনটু জি, এই মানগুলো বসাতে হবে এখানে। তো মানগুলো যখনই বসানো হবে বুঝতেই পারছো এইখানে সব মানগুলো আমাদের কাছে রয়েছে। এই O1, এই যে O1 এইটা আমাদের এই ক্ষেত্রে O1 এর মান আমাদের এখানে পরিষ্কার বলে দেওয়া রয়েছে 6 সেন্টিমিটার দূরে যেহেতু কেন্দ্র ছিল, মানে আগের কেন্দ্র আর এই কেন্দ্র 6 সেন্টিমিটার দূরে, তাহলে O1 ইকুয়ালস টু 6 সেন্টিমিটার। এটা প্রশ্নেই দেওয়া আছে 6 সেন্টিমিটার দেওয়া আছে,
তাহলে আমরা কি করব, এখানে মানগুলো বসাবো। তাহলে পাই 5 স্কয়ার রো জি পাই 13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার রো জি ইনটু ও1 এর মান দেওয়া রয়েছে 6। এইটা বসাবে, ক্যালকুলেশন করবে, যা বেরোবে তাই উত্তর। আমি ক্যালকুলেশন করে দেখেছি, উত্তর বেরোচ্ছে 1.04 সেন্টিমিটার। তোমরা ক্যালকুলেটর প্রেস করে চেক করে নেবে। এরপর তোমরা নেক্সট পেজে 364 এর কয়েকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে 14, 15, সেটা তোমরা একটু ভালো করে দেখো। 14 দাগের প্রশ্ন সেই ময়ের মতোই প্রশ্ন রয়েছে, শেষে দেখো ঘর্ষণ গুণাঙ্ক রয়েছে, সীমাস্থ সাম্যাবস্থায় নতিকোণ থিটা হলে প্রমাণ করো যে tan থিটা 2 মিউ। তো এটার জন্য আগে আমরা ডায়াগ্রাম ড্র করে নেব। তো সেই ডায়াগ্রামটা আগে ড্র করা যাক। তো দেওয়ালে মইটা ঠেকানো রয়েছে, তো সেই হিসাবে আমাদের যেটা প্রথম কাজ হবে, তো দেওয়ালে মইটাকে ঠেকানো অবস্থায় তার কম্পোনেন্ট কিংবা যা আছে সেগুলো আমাদেরকে এঁকে নিতে হবে। তো সেগুলো আমরা আগে এঁকে নেব। এইটা হচ্ছে সেই উলম্ব দেওয়াল, আর এটা সেই ভূমি যেখানে মইটাকে দাঁড় করানো হয়েছে। তাহলে এইভাবে দাঁড় করানো আছে সাপোজ। তো এই অ্যাঙ্গেলটা আমাদেরকে থিটা ধরতে হবে, যা প্রশ্ন দিয়েছে। এইখানে নামগুলো যেরকম রয়েছে সেরকমই দিচ্ছি, যেরকম আমরা আগের অঙ্কগুলোতে সেট 1 করেছিলাম। তো এখানে প্রতিক্রিয়া বল থাকছে দেওয়াল দ্বারা, আর এখানে হচ্ছে ভূমি দ্বারা। যে এটা থিটা বুঝতেই পারছো, এটা 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে স্বাভাবিক কত হবে না, এইটা হবে 90 মাইনাস থিটা। তাহলে ডিগ্রি লেখা দরকার না, সবার ক্ষেত্রে ডিগ্রি প্রযোজ্য। 90 মাইনাস থিটা, এখানে থিটা, এখানে r1। আর আমাদের কি কি ধরেছিলাম সেই ক্ষেত্রে মনে করে দেখো না, এই ক্ষেত্রে তার যে মিড পয়েন্ট যেটা থাকছে সেই সাপেক্ষে যদি বলি, যেখানে তার ভর কেন্দ্র এ থাকছে, তো নাম দিলাম ডি, এটা নাম দিলাম সি। এইবার আমাদের থাকছে ঘর্ষণ বলের কথা, স্বাভাবিক সে বিরুদ্ধে ক্রিয়া করবে। তো সে বিরুদ্ধে ক্রিয়া করবে মানে মিউ r1। তো যেখানে r1 হচ্ছে প্রতিক্রিয়া বল তল দ্বারা মইয়ের উপর কিংবা সিলিন্ডারের উপর। এইবারে আমাদের যা যা প্রশ্ন বলেছে সেই হিসাবে যদি বলা হয়, স্বাভাবিকভাবে যে ওজনটা রয়েছে এই দণ্ডের কিংবা এই মই সেটা w, তো বুঝতেই পারছো কিভাবে ক্রিয়া করবে সেটা। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা r1 w হবে, সেটা তো আমরা দেখেও বুঝতে পারছি যে r1 w হবে। তাহলে r2 কত হবে না, r2 জানাচ্ছে এই f, আর f কত না মিউ r1। আমরা এটা ঘর্ষণ অধ্যায় পড়েছি। তাহলে এই যে পড়লাম আমরা r1 r2 গুলো পড়লাম, এবার আমরা এই d বিন্দুর সাপেক্ষে যখন আমরা ভ্রামকটা বের করব, তাহলে এই w যখন হচ্ছে এটা কত হচ্ছে ad in w into ad। এরপর কি হবে না, এই যে r2 যে প্রতিক্রিয়া বল, তাহলে দেখো r2 এই ক্রিয়া রেখা কিংবা এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কত bc। তাহলে দুটো সমান হবে, কিংবা বলতে পারো এইটা মাইনাস এইটা ইকুয়াল টু 0, কারণ বীজগাণিতিক যে যোগফলটা সেটা শূন্য হবে। তার কারণ রয়েছে, কারণ হচ্ছে আমাদের এই ক্ষেত্রে যে লব্ধি বলটা থাকছে, এই ক্ষেত্রে তোমরা দেখো লক্ষ্য করে, এটা একটা বলের ভ্রামক, এটাও একটা কিন্তু বলের ভ্রামক। দুটো কিন্তু পরস্পরের সমান, না হলে কিন্তু এর টিকে থাকতে পারতো না। টিকে থাকতে হলে একে এই মইটাকে তোমরা প্রশ্নটাও দেখবে, সেখানে বলা রয়েছে যে সীমাস্থ সাম্য অবস্থায় থিটা কোণ হলে tan থিটা সমান 2 মিউ হবে। তাহলে এখানে অমসৃণ মেঝেতে রাখা হয়েছে, সেটাকে আটকানোর চেষ্টা করছে, আর এখানে আটকানো হয়েছে। তাহলে আমরা এই যে w মানে কি, এটা অ্যাকচুয়ালি কি r1, তাই তো w মানে হচ্ছে r1। তাহলে এটা যে ক্রিয়া করছে এই দুটো দণ্ডটা, এইটা স্বাভাবিক বুঝতেই পারছো এই সাপেক্ষে, এই দুটোকে কিন্তু সমান হতে হবে। তার মানে বলের ভ্রামকটা আমাদেরকে নিতেই হবে, সেই জন্য আমরা নিয়েছি এই সাপেক্ষে। তো নিয়ে নিলাম আমরা, নিয়ে নেওয়ার পর এই যে w into ad equals to r2 into bc, এই ক্ষেত্রে আমরা এর মান বসাবো। ad মানে বুঝতেই পারছো, এই ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি ab by 2, এটা পাবো।
না দেখো এখানে এডি রয়েছে, এডি এই ত্রিভুজটা দেখো, এটা এবি এর অর্ধেক, মাঝখান থেকে নিচে এবি বাই 2 আর এটা cos 90 মাইনাস থিটা আর r2, r2 মানে হচ্ছে মিউ r1 means মিউ w। নেক্সট কি না BC, তো এবারে BC যেহেতু বলা হচ্ছে তো এটা সহজ কাজ হয়ে গেল, এটা AB এটা থিটা, তাহলে AB cos থিটা, তো এখানে w টা বাদ যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ AB টাও বাদ যাচ্ছে, তাহলে এখানে কি থাকছে sin থিটা বাই 2 আর এখানে মিউ একটা cos থিটা। তাহলে এখান থেকে লক্ষ্য করে দেখো আমরা যে প্রমাণ এখানে আমরা যেটা জিজ্ঞেস করেছিল যেটা tan থিটা, তো tan থিটা আমরা এখানে পাচ্ছি কি রকম না এই লাইনের পর আমরা যখন sin থিটা বাই cos থিটা করব এখানে 2 মিউ পাওয়া যাচ্ছে, তাহলে অতএব tan থিটা সমান 2 মিউ। তো প্রমাণটা দেখবে এখানে রয়েছে tan থিটা সমান 2 মিউ, তো এইভাবে অঙ্কটা করবে, তাহলে ভ্রামকগুলো বের করবে, সেখান থেকে অঙ্কটা করবে। নেক্সট যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 50, কপিবল দুদিকে রয়েছে, তোমার প্রশ্নটা পড়ো, আমি ডায়াগ্রামটা ড্র করে দিচ্ছি। এই ক্ষেত্রে দুদিকে কপিবল রয়েছে এরকম, তো দেখো লক্ষ্য করে কপিবল থেকে উভয় প্রান্তে এরকম W স্বাভাবিক এর একটা টান থাকবে, এদিকেও একটা বস্তু রয়েছে সেটাও কিন্তু W T। এবার দেখো প্রশ্নে বলা রয়েছে সুতো দুই মুক্ত প্রান্তে সমান ভরে দুটি বস্তুকে ঝোলানো আছে, মধ্যবিন্দু থেকে একই ভরের তৃতীয় বস্তু, তাহলে এখানে একটা তৃতীয় বস্তু চলে এসেছে এইখানে, সেটাও W। তো স্বাভাবিকভাবে এখান থেকে এই টানগুলো যেগুলো রয়েছে সেগুলো আমাদের আঁকতে হবে, কারণ এরকম দেখতে হয়ে যাবে, তাই তো, কারণ এখানে তো ঝুলে যাবে এটা, তাই না? তাহলে এই যে টান বলগুলো আমি একই লিখছি, কারণ সবারই ওজন একই আছে, তো সবাই ভর একই রয়েছে, তাহলে এই অ্যাঙ্গেল গুলো আমরা একটা ধরে নিই, সাপোজ থিটা, তাহলে এখান থেকে যদি আমরা উপাংশগুলো বের করি তাহলে বুঝতেই পারছো এখানেও এটাও থিটা, স্বাভাবিক সমান্তরাল যেহেতু এটাও থিটা, তাহলে এই ক্ষেত্রে এটি এর উপাংশ কত t cos থিটা, এই ক্ষেত্রেও t cos থিটা। এই যে উপাংশগুলো আমরা পেলাম, তো এই ডিসটেন্সটা আমি d ধরছি, তাহলে এই দিকে উপাংশ কত না এর জন্য t sin থিটা আবার এর জন্য t sin থিটা, তার মানে আলটিমেট দুটো একই দিকে যেহেতু থাকছে তাহলে পরস্পর সঙ্গে যোগ হয়ে যাবে, আর এটা পরস্পরের বিপরীত দিকে থাকছে তাই প্রতিমিত হয়ে যাবে। তাহলে ভেবে দেখো এই যে w টা এদিকে ক্রিয়া করছে, তাহলে এই 2t sin থিটা w কে প্রশমিত করছে, অর্থাৎ 2t sin থিটা সমান w পাওয়া যাচ্ছে। এবার দেখো তোমাদের প্রশ্নতে বলা রয়েছে যে ওই বস্তুটি উলম্ব দিকে কতটা নিচে নামবে, তো আমরা এখানে w equals to 2t sin theta লিখলাম, বা t equals to কত আছে তোমরা দেখতেই পাচ্ছ না, t equals to হচ্ছে w, তার 2w sin theta করব, তাহলে sin theta যখন আমরা বের করব তাহলে এখানে লম্ব কত না d, আর এই টোটালটা কত ছিল না টোটালটা ছিল 12, তাহলে এটা দুটো মিলে 12 হয়ে গেল, তাহলে dy root over d square plus l square, তাহলে এখান থেকে w কেটে যাচ্ছে, তো w কেটে যাওয়ার পর আমরা স্কয়ার করে নেব, d square plus l square equals to 4d square, তাহলে এখান থেকে কত আসছে 3d square l square, তাহলে d কত না l by root 3, তো দেখো উত্তর রয়েছে 15 দাগে d equals to l by root 3। এবারে আমরা ওই 17 দাগের যে প্রশ্নটা রয়েছে, তো 17 দাগের প্রশ্ন আমি শুধু ইংলিশ দিলেই হয়ে যাবে, কারণ হচ্ছে এরকম প্রশ্ন আমরা এমসিকিউ তে করেছি। 2 কিলো এবং 60 সেন্টিমিটার ব্যাসের একটি সাইকেলের চাকাকে 15 সেন্টিমিটার উঁচু একটি বাধা অতিক্রম করতে অনুভূমিক দিকে চাকার কেন্দ্রে কমপক্ষে কত বল প্রয়োগ করতে হবে। আমি ফর্মুলাটা বলে দিয়েছি, তোমাদের পেজ নাম্বার তোমরা করবে 341 এ কোশ্চেন নাম্বার 3, সেখানে এরকম একটা ফর্মুলা ছিল, মনে করে রাখো, F equals to W
2rh minus h square সমান বাই r minus h। তোমরা প্রশ্নে দেখবে 2 কিলো, সেখান থেকে w টা পেয়ে যাবে, 60 সেন্টিমিটার ব্যাস, সেখান থেকে ব্যাসার্ধ পেয়ে যাবে, 15 সেন্টিমিটার উচ্চতা, মানে h হচ্ছে 15 সেন্টিমিটার। সব ডেটাগুলো দেওয়া রয়েছে, শুধু মান বসাবে, যত হবে সিজিএস এ কিংবা এখানে যদি উত্তর নিউটনেই রয়েছে তোমরা নিউটনেই করবে, তাহলে এটাই করবে, যত বেরোবে তত নিউটন। এরপর তোমরা 18 দাগের প্রশ্নটা একটু দেখবে। এই 18 দাগের প্রশ্নতে আমরা কিভাবে অঙ্কের অ্যাপ্রোচটা করব। দাগের প্রশ্ন দেখবে, ওইখানে কপিকল রয়েছে আর এরকম একটা ব্যবস্থা রয়েছে। জিজ্ঞেস করেছে ভর কেন্দ্রে ত্বরণ কত হবে। তো এটা একটা অঙ্ক তোমরা করেছো। তো এখানে কপিকল রয়েছে, এখানে বেশি ভারীটা এখানে রয়েছে, সেটা হচ্ছে m1, তীর দেখে বোঝা যাচ্ছে। সেটা m2। তো স্বাভাবিকভাবে এটা ত্বরণ, এটা টান বল। এই ক্ষেত্রে বলটা m1g m2g। এবার প্রশ্নে যেহেতু ভর কেন্দ্রে ত্বরণ জিজ্ঞেস করেছে, সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা নিউটনের সূত্রতে পড়েছিলাম এবং সেই মানের অঙ্কটা আলোচনা করেছি, আমি আর বলছি না কিভাবে এটা আসে বলে। এটা অনেকবার আমাদের আলোচনা হয়েছে আর বইতেও রয়েছে, যদি কেউ না মনে থাকে কারো। তো m1 m2 বাই m1 m2 তো থাকছে। এবার a1 টা প্রথমটা ধরো যদি আমি a1 এর যদি a2 ধরি, তাহলে a1 টা এরকম, a2 টা উপরে দিব, তাহলে a1 টা পজিটিভ হবে, a1 প্লাস এর ধরলাম, আর a2 টা হবে নেগেটিভ। তো তোমাদের কাছে ভরের মানগুলো রয়েছে, ভরের মানগুলো তোমরা দেখতেই পাচ্ছ, m1 m2 রয়েছে। তাহলে আমরা কি করব না, আমরা এই মানগুলোকে বসাবো। তো a m1 m2 by m1 m2 into g। আর আমাদের যে ভর কেন্দ্রের ত্বরণ কত হয় না, m1 a1 plus m2 a2, এইটা হয়। তো এটাকে আমরা জাস্ট একটু চেঞ্জ করে নিলেই হবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা জানি, আমাদের যেটা এখানে রয়েছে m1 m2 হোল স্কয়ার, উত্তরে দেখবে m1 m2 হোল স্কয়ার ইনটু g। কেন এরকম হয়েছে না, এই যে a যখন এরকম কমন নেব, যেহেতু a1 a2 মাইনাস আসছে, আর এখানে আবার স্বাভাবিকভাবে এরকম আসছে, তাহলে বাইরে একটা a থাকছে। দেখো যেহেতু এই শর্তটা প্রয়োগ হচ্ছে, তাহলে a কত, এটা থাকছে, দেখো স্কয়ার হয়ে যাচ্ছে। দেখো তোমাদের অপশন কিন্তু যেটা উত্তরে রয়েছে সেটা কিন্তু ম্যাচ করে যাচ্ছে। তো এইভাবে আমরা করবে। এবার তোমরা কোশ্চেন নাম্বার 26 এখানে দেখবে, প্রশ্নেই বলে দেওয়া হয়েছে এ ব্যাসার্ধের চারটি একই রকম গোলককে অনুভূমিক টেবিলের উপরে একের উপর আরেকটাকে রেখে কেন্দ্রগুলিকে একটি 2a বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে চারটি শীর্ষবিন্দুতে বসানো। এরপর এর ভর কেন্দ্রের অবস্থানটা নির্ণয় করতে হবে। তো অঙ্কটা দেখে মনে হলো কঠিন, হলো কঠিন নেই, সিম্পল। তোমরা কম্পাস নিয়ে চারটি একই রকম এরকম এঁকে নেবে এরকম। তো এইবারে এই যে তোমরা আঁকবে, কম্পাস নিয়ে একটু ভালো করে এঁকে নেবে যাতে এটা সমান হয়। আমারটা তো অসমান হয়ে গেছে। তো এই ক্ষেত্রে এরকম কেন্দ্রগুলো থাকলো। তো এখানে প্রশ্নে বলা রয়েছে এই ব্যাসার্ধের চারটি, তাহলে এই ব্যাসার্ধগুলোকে আমরা যখন যোগ করে দেবো, তাহলে প্রত্যেকটার বাহু এরকম আসে যাবে 2a 2a 2a, এখানে 2a হয়ে যাবে। এবারে দেখো এখানে আমরা যখন স্থানাঙ্ক বসাতেই হবে, তাহলে আমরা উত্তর বের করব কি করে না, এগুলো কত হবে 0, 0 0 2a, 0, এটা হবে 2a, 2a। আর এই ক্ষেত্রে
y এর ক্ষেত্রে এখানে y এর বরাবর রয়েছে তো 0, 2 এইগুলো সব আমরা প্রথমে লিখে নিলাম। এগুলো লেখার পর আমাদের বের করতে হবে কি না ভর কেন্দ্রের অবস্থান বের করতে হবে। তো আগেও বলেছো তোমরা কি করে বের হবে না m1x1 m2x2 m3x3 m4x4 বাই m1 m2 m3 m4। মনে করে দেখো একটু আগেই 2 এর দাগের অঙ্কতে আমি আলোচনা করেছি। শুধুমাত্র এখান থেকে মানগুলো দিতে হবে। তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটার ভর তো একই বলেছে প্রশ্নে, একই রকম। প্রত্যেকটা তোমরা n ধরে নিতে পারো। তাহলে প্রত্যেকটা n ধরে নিয়ে এইরকম পরপর পরপর বসিয়ে দেবে। এই দেখো এইভাবে বসিয়ে দেবে। আর নিচে আসবে পরে y এর ক্ষেত্রেও তাই। প্রথমটাতে মিউ 0 হয়ে গেছে, পরেরটাও 0, তারপরটা পাবো, তারপরটা পাবো, নিচে 4m। এখানে দেখো লক্ষ্য করে 4am 4m, তাহলে কত 4m 4m কেটে গেল a। এখানে দেখো a, তাহলে স্থানাঙ্ক কত হচ্ছে a, n। তাহলে উত্তর দেখো a, n কিন্তু উত্তর আছে। কোশ্চেন নাম্বার 28 এর ক্ষেত্রেও একই নিয়মই প্রযোজ্য থাকবে, শুধুমাত্র তোমরা যেটা মাথায় রাখবে তোমরা এই করবে একই ভাবে এরকমই করবে। ওইখানে শুধুমাত্র হচ্ছে কি তিনটে গণা আছে, তো সূত্রটা কি হবে m1x1 m2x2 m3x3। এই ক্ষেত্রেও তিনটে থাকবে, একটা বাদ যাবে শুধু। আর যে ডায়াগ্রামটা তোমাদের রয়েছে যেহেতু ত্রিভুজ আকৃতি রয়েছে, তো অবস্থানগুলো তোমরা লক্ষ্য করে দেখবে একটা 4 সেমি, এইটা রয়েছে 5, এইটা রয়েছে 3 সেমি, এটা 0.5 কেজি, এটা 1 কেজি, এটা 1.5 কেজি। তো প্রশ্নতে সবগুলো দেওয়া রয়েছে, শুধু ভরকেন্দ্রের অবস্থানটা জিজ্ঞেস করেছে। তো আমাদের কাজটা কি থাকবে এই স্থানাঙ্কগুলো লেখা। এটা 0 0, এটা কত হচ্ছে 0,4, এইটা হচ্ছে 0,3। তাহলে 0 0 এইখানে সরি এইখানে x অক্ষ বরাবর আছে, তাহলে 4,0 আর এখানে থাকছে 0,3। এবারে তোমাদের কি করতে হবে না স্থানাঙ্ক বের করতে হবে ভর কেন্দ্রে। তাহলে তোমাদের কাছে এইটা m1, এইটা m2, এইটা m3। তাহলে তোমরা শুধু মান বসিয়ে নিজেরা বের করে নেবে। m1x1 m2x2 m3x3 by m1 plus m2 plus m3। y এর ক্ষেত্রে কিভাবে m1 m2 m3 মানগুলো তো বলেই দিয়েছি আমি তোমাদের m1 m2 m3। এবার থাকলো শুধুমাত্র y1 y2 y3 মানগুলো, সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এটা y1 এর মান, এটা y2 এর মান, এটা y3 এর মান। x1 x2 এর মান কত x1 x2 x3 এই মানগুলো বসাবে, উত্তর বের করে দেখবে মিলছে কিনা, যেটা বইতে তোমাদের দেওয়া আছে উত্তর, যেটা কোশ্চেন নাম্বার 28 একদম 364 পেজের নিচের দিকে, ওটা তোমরা ভেরিফাই করবে। এবার আমরা লাস্ট একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সেট টু শেষ প্রশ্ন, সেটা হচ্ছে 30 দাগের প্রশ্ন। এরকম প্রশ্ন এন্ট্রান্সে দেখা গেছে, এইচএস এ 11 এ অ্যানুয়াল এক্সামিনেশনে এখন অবধি এরকম টাইপের প্রশ্ন আসেনি। তো এটা জাস্ট একটা প্র্যাকটিসের জন্য, যেহেতু কলমবিদ্যা আমরা প্রয়োগ করি অঙ্ক করার সময়, তোমরা জানো যদি আমরা কলমবিদ্যা প্রয়োগ করে লিখি তাহলে এইভাবেই লিখি আমরা। ইভেন এটা যেহেতু একটা দণ্ড রয়েছে, তাহলে দণ্ডের অবস্থান বুঝতেই পারছো এইভাবে থাকবে। একটা অক্ষ বরাবর, তাহলে x অক্ষই ধরলাম, তার মাঝে সেন্টারের মান ধরলাম, তাহলে x থেকে x plus dx এর মধ্যে, তাহলে এটাকে ধরলাম dx, তাহলে এর ভর স্বাভাবিক dm হবে, আর এর দূরত্বকে আমরা x ধরছি। তাহলে যদি প্রান্ত থেকে শুরু করা হয় তাহলে কিন্তু দূরত্ব এখান থেকে ধরবে, যাতে করে আমরা লিমিট 0 to l বসাতে পারি। আর মাঝখান থেকে ধরলে তোমাদের তাহলে 0 তে এদিকে থাকবে একটা -l/2, এদিকে থাকবে +l/2। তো তার থেকে ভালো আমরা এইখান থেকে ধরলাম, এক প্রান্ত থেকে। ঠিক আছে, এবারে dm টা যেহেতু বের করতে হবে, তো dm টা বের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল,
একক প্রস্থচ্ছেদ না ধরে কিছু একটা ধরে নিলাম, সাপোজ s। এবারে প্রশ্ন দেখো ঘনত্ব কিভাবে ভ্যারি করছে সেটা দেওয়া আছে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস যে দণ্ডের ঘনত্ব ρ a bx সেটা x এর সঙ্গে ভ্যারি করছে, মানে বাম প্রান্তের দূরত্ব থেকে। তাহলে এই জন্য এখান থেকে ধরেছি যেহেতু প্রশ্নে বলে দিয়েছে বাম প্রান্ত থেকে দূরত্ব, তাহলে এই যে x dm রয়েছে, এবার dm টা আমরা কি করে বের করব? না এই ক্ষেত্রে দেখো আমাদের ক্ষেত্রে যেটা রয়েছে নিয়ম মাফিক হওয়া উচিত ঘনত্ব প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু আমাদের কত তার বেগ। তাহলে এটা হলে আমরা কিন্তু আয়তন পেয়ে গেলাম আর রো তো থাকছে। তাহলে আমাদের প্রশ্নে দেখো রো এর মান কিন্তু দেওয়া রয়েছে, তাহলে এখান থেকে আমার এই কাজটা হয়ে যাবে। এইবারে এইগুলোকে আমরা এখানে বসাবো, তাহলে xcm x dm, তাহলে x রো s dx, নিচে থাকবে এরকম রো s dx। তো s তো ধ্রুবক পদ এমনি কেটে যাচ্ছে, x থাকছে, তাহলে a প্লাস dx ইনটু x dx, আর এখানে a প্লাস dx ইনটু dx। আমাদের এখানে যা রয়েছে l দৈর্ঘ্য যেহেতু রয়েছে, তাহলে এটা বুঝতে পারছো লিমিটটা হবে 0 টু l। তাহলে সমাকলন করব, তো সমাকলন করলে কত আসছে x dx স্কয়ার x প্লাস dx স্কয়ার। যেহেতু dx স্কয়ার ছিল সেই জন্য আমরা এখন সমাকলনটা করব। এই ক্ষেত্রে আমরা এরও করব সমাকলন, তাহলে x প্লাস dx স্কয়ার রয়েছে, তাহলে কত হবে না ax স্কয়ার আসবে এখান থেকে বাই 2 তাহলে এখানে আসছে দেখো l স্কয়ার বাই 2 al প্লাস bl স্কয়ার বাই 2। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা যদি আমরা লসাগু করি, এখানে যেহেতু অ্যানসারটা ম্যাচ করছে না, তাহলে আমরা লসাগু করে দেখব, সেখান থেকে আমরা নিশ্চিত উত্তরটা মিলে যাবে। তাহলে লসাগু করলে আমরা দেখতে পাচ্ছি এখানে 6 আসছে আর এখানে 2 আসছে, তাহলে এখানে আসছে 3l স্কয়ার 2bl কিউব, আর একটু যেহেতু এখানে 6 এখানে 2 যাচ্ছে, তো 2/6 2al bl স্কয়ার। এবার দেখো আমাদের উত্তর রয়েছে 3al প্লাস 2bl কিউব, একটা নিচে 3 থাকছে, তাহলে আমাদের উত্তর মিলে যাবে। তাহলে একে 3 উপর থেকে al কমন নেওয়া যাবে, 3al 2a, এখানে al কমন যাচ্ছে, তাই এটা তো কেটে যাবে বুঝতেই পারছো। তাহলে কত থাকছে 3al প্লাস 2bl স্কয়ার বাই 2a প্লাস bl, একটা 3 থাকছে, তো 3টা এখানে থাকছে। তো এইভাবে দেখো এটা একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক ছিল, আমাদের সমাকলনটা একটু জানতে হবে, নাহলে এই dm টা বের করতে হবে, নাহলে অঙ্কটা করতে পারবে না। তো এখানে শেষ হলো সেট 2 কিছু অঙ্ক। তোমরা সেট 1 এর অঙ্কটা পুরো করার চেষ্টা করবে, সেট 2 যদি সময় পাও কিংবা করার ইচ্ছে থাকে তাহলে বাকি অঙ্কগুলো চেষ্টা করতে পারো, কিন্তু খুব বেশি প্রয়োজন নেই, কারণ এই অধ্যায় থেকে যেহেতু সেরকম কঠিন প্রশ্ন উচ্চ মাধ্যমিক 11 এর অ্যানুয়াল এক্সামিনেশনে আসে না। আমরা পরের ভিডিওতে দৃঢ় বস্তুর ঘূর্ণন অধ্যায়টি শুরু করব, সেটা স্থিতিবিজ্ঞান অধ্যায় থেকে কিছুটা হলেও যথেষ্ট রিলেটেড। তো সেই অধ্যায় ভালো করে বুঝতে হবে, সেখানে অনেকগুলো অঙ্ক করতে হবে, এর থেকে বেশি অঙ্ক রয়েছে সেখানে। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে, টিল দেন বাই, সবাই সুস্থ থাকবে।